আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমি সমাধান করব তোমাদের অনুশীলনী 9 নং অঙ্কটা। তো বলা হয়েছে সজল তার দাদুর সঙ্গে প্রতিদিন পার্শ্ববর্তী একটি পার্কে প্রাতঃভ্রমণে যায়। সে মনে মনে ঠিক করেছে আজ যতজন প্রাতঃভ্রমণে এসেছে তাদের বয়স অনুযায়ী তথ্য সংগ্রহ করবে। তো সজলের সংগ্রহ করা উপাত্তের চকটি হলো, এটা এখানে হচ্ছে বয়স আর এখানে হচ্ছে গণসংখ্যা। তো 41 থেকে 45 বছরের বয়সী লোকজন হচ্ছে 12 জন, এরকম 46 থেকে 50 বছরের লোক হচ্ছে 15 জন, 51 থেকে 55 বছরের লোক হচ্ছে 25 জন এবং 56 থেকে 60 বছরের লোক হচ্ছে 18 জন এবং 61 থেকে 65 বছরের লোক হচ্ছে 10 জন। তো এইখান থেকে আমাকে কি বের করতে হবে? প্রত্যক্ষ ও সংক্ষিপ্ত পদ্ধতিতে উপাত্তের গাণিতিক গড় নির্ণয় করো। তো প্রত্যক্ষ এবং সংক্ষিপ্ত উভয় পদ্ধতিতে আমাদের কিন্তু গাণিতিক গড় নির্ণয় করতে হবে। এরপর আমাদের বলছে যে উপাত্তের মধ্যক নির্ণয় করো। এরপরে গ নম্বরে বলছে সজলের তথ্য সংগ্রহের তালিকা ব্যবহার করে আয়তলেখ অঙ্কন করো। গ নম্বরে প্রচুরক নির্ণয় করো। নম্বরে হচ্ছে উপাত্তের গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো এবং উপাত্তের অজীব রেখা অঙ্কন করো। তো আমরা এই ভিডিওতে আমরা পুরাটা একবারে টোটাল বিষয়টা আলোচনা করব। তো দেখো, তো আমরা প্রথমে কি করলাম যে প্রত্যক্ষ গড় নির্ণয়ের সারণীটা তৈরি করলাম। তো প্রত্যক্ষ গড় নির্ণয়ের জন্য আমাদের কি কি প্রয়োজন সেটাকে বুঝতে হবে। তো আমরা এখানে বয়স যেটা আছে এটা দেওয়া আছে, এটা আমরা লিখলাম। এরপরে গণসংখ্যাও দেওয়া আছে, এটা আমরা লিখলাম। এখন এইখানে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে মধ্যমান লাগবে। যদি আমি প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় করতে চাই তাহলে অবশ্যই আমাকে মধ্যমান নির্ণয় করতে হবে। তো এখানে দেখো যে মধ্যমান আমরা কীভাবে নির্ণয় করব। এই যে শ্রেণীর যে উচ্চ সীমা এবং নিম্ন সীমা অর্থাৎ যে দুটো সংখ্যা আছে, এই দুটো সংখ্যা প্রথমে যোগ করতে হবে, যোগফলটাকে 2 দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলে কিন্তু আমরা মধ্যমান পাবো। ঠিক তদ্রূপ এখানে 46 আর এখানে হচ্ছে কত 50, দুইটাকে যদি একসাথে যোগ করি এবং যোগফলটাকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা কত পাই? 48 পাই। তাহলে এখানে হচ্ছে 48 মধ্যমান। ঠিক তদ্রূপ আমরা বাকি তিনটারও কিন্তু এইভাবেই মধ্যমান নির্ণয় করেছি। এরপরে যে স্টেপটা আছে সেটা হচ্ছে তোমাকে এই গণসংখ্যা এবং মধ্যমান, এই শ্রেণীর গণসংখ্যা এবং একই শ্রেণীর মধ্যমান গুণ করে এখানে লিখতে হবে। ঠিক আছে? তাহলে 12 এবং 43 গুণ করে আমরা এখানে লিখলাম, আবার 15 এবং 48 গুণ করে এখানে লিখলাম, 25 এবং 53 গুণ করে এখানে লিখলাম, 18 এবং 58 গুণ করে এখানে লিখলাম, 10 এবং 63 গুণ করে এখানে লিখলাম। এটা গেল একটা স্টেপ। পরবর্তী স্টেপটা হচ্ছে এই গুণ ফলগুলো সবগুলো একসাথে যোগ করব। যেহেতু যোগ করব, যোগ বলে চিহ্ন হচ্ছে সামেশন। কোনগুলো যোগ করলাম? এফআই এক্সআই। ঠিক আছে? তো সবগুলোকে আমরা গুণ করে গুণফলটা এখানে সবগুলো একসাথে যোগ করলাম, যোগ করে এই যোগফলটা এখানে লিখলাম। এখন আসো আমরা প্রত্যক্ষ গড় নির্ণয়ের সূত্র লিখব। প্রত্যক্ষ গড় নির্ণয়ের সূত্র হচ্ছে সামেশন এফআই এক্সআই বাই এন। ঠিক আছে? তো সামেশন এফআই এক্সআই এর মান হচ্ছে 4235 এবং এন এর মান হচ্ছে 80। তো আমরা যদি 4235কে 80 দ্বারা ভাগ করি তখন আমাদের ফল আসে 52.94। এই হচ্ছে তোমাদের প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয়ের ফল। এরপরে দেখো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সারণীটাও আমরা কিন্তু তৈরি করে রেখেছি আগে থেকে। তো এখন আমাদের বুঝতে হবে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে গেলে আমাদের সারণীটা তৈরি করব, সেই সারণী তৈরি করার জন্য কী প্রয়োজন? বয়স অর্থাৎ শ্রেণীব্যাপ্তি যেটা, এটা তো দেওয়াই আছে, এটা লিখলাম। এরপর আমাদের মধ্যমান অবশ্যই লাগবে। আমরা যদি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে চাই এখানেও আমাদের মধ্যমানটা প্রয়োজন, অর্থাৎ গড় নির্ণয়ের জন্য আমাদের অবশ্যই মধ্যমান নির্ণয় করতেই হবে। এটা গেল। এরপরে গণসংখ্যা যেটা আছে এটা আমাদের লাগবে। এরপর হচ্ছে আমাদের দাব বিচ্যুতি। দাব বিচ্যুতিটা কি? এটার জন্য আমরা সহজে কি করব? দেখব যে গণসংখ্যার কোন শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি। এখানে 12, এখানে হচ্ছে 15, এখানে 25, এখানে হচ্ছে কি 18, এখানে হচ্ছে 10। তাহলে 25 হচ্ছে গণসংখ্যা সবচেয়ে বেশি। যে শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি দাব বিচ্যুতির জায়গায় ওই শ্রেণীতে আমরা 0 দিব। যে শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি ওই শ্রেণীর দাব বিচ্যুতির জায়গায় 0 বসাবো এবং 0 বসানোর পরে বাকি গড়গুলো যেগুলো আছে 0 থেকে যখন উপরে উঠব তখন -1
হ্যাঁ, আবার এক ঘর উপর উঠলে -2। আর যদি আজকে এখানে আরও ঘর থাকতো -3 হইতো, অর্থাৎ শূন্য থেকে যখন উপরে উঠি তখন -1 -2 হয়। আবার যখন শূন্য থেকে নিচে নামবো তখন 1 2 এগুলো আবার প্লাসের হবে। ঠিক আছে, এরপরে আমাদের যে কাজটা সেটা হচ্ছে এই ঘনসংখ্যা এবং ধাপ বিচ্যুতি গুণ করব। ঘনসংখ্যা এবং ধাপ বিচ্যুতি গুণ করব, তাহলে 12 এবং -2 যদি আমরা গুণ করি তখন কত হয়? -24 হয়। 12 দুগুণে 24, আর এখানে যেহেতু মাইনাস আছে এই যে আমরা মাইনাস। আবার 15কে 15 যেহেতু মাইনাস এই যে মাইনাস। আর আমরা জানি শূন্য দিয়ে যত বড় সংখ্যাকে গুণ করি না কেন শূন্যই হবে। এরপর হচ্ছে 18কে 18, 10 দুগুণে 20। এখন এইখানে আমাদের কাজটা কি? এইখানে কাজটা হচ্ছে আমরা দেখব যেখানে মাইনাসের সংখ্যা কয়টা। এখানে মাইনাস হচ্ছে 24টা আর এখানে হচ্ছে 15টা। তাহলে 24টা আর 15টা হচ্ছে আমাদের কয়টা? দেখো মাইনাসের টোটাল 29টা হচ্ছে মাইনাসের। আচ্ছা, এরপরে দেখবো আমাদের প্লাসের কয়টা। এখানে প্লাস হচ্ছে 18 আর এখানে প্লাস হচ্ছে 20, তাহলে টোটাল প্লাসের হচ্ছে 38টা। এখন কি করব? বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করব। বিয়োগ করলে আমাদের কত থাকে? 1 থাকে। এখন বিষয় হচ্ছে 1টা কি প্লাসের নাকি মাইনাসের? যেহেতু মাইনাসটা বড় এই জন্য এই ফলটাও কিন্তু মাইনাসের হবে। তাহলে এইখানে যে আমরা ফলটা পাইলাম কি পাইলাম? -1 পাইলাম। ঠিক আছে, এখন আরেকটা বিষয় হচ্ছে আমরা যদি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে চাই তাহলে আমাদের একটা আনুমানিক গড় ধরে নিতে হবে। তাহলে আমরা আনুমানিক গড়টা কোথায় থেকে ধরব? আনুমানিক গড় হচ্ছে মধ্যমানের আমরা যে শ্রেণীতে ধাপ বিচ্যুতির জায়গায় শূন্য বসিয়েছি ওই শ্রেণীর মধ্যমানটাকে আমরা আনুমানিক গড় ধরে নিব। আমি আবার বলি, যে শ্রেণীতে ধাপ বিচ্যুতির জায়গায় শূন্য বসিয়েছি ওই শ্রেণীর মধ্যমানটাকে আনুমানিক গড় ধরে নিব। আর আনুমানিক গড়টাকে এ দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা আনুমানিক গড় ধরে নিলাম। এখন আসো আমরা সংক্ষিপ্ত পদ্ধতির যে সূত্রটা আছে এটা আমরা লিখি। তো এখানে দেখো লিখলাম a প্লাস সামেশন fi ui বাই n ইন্টু h। তাহলে এ, তো এ তো আমরা দেখলাম যে এ হচ্ছে কত? 53। তো আমরা এখানে লিখে রাখবো যে এ সমান সমান হচ্ছে এইটা 53 লিখলাম, এর জায়গায় 53। এর হচ্ছে প্লাস, এই যে হচ্ছে প্লাস, এর হচ্ছে সামেশন fi ui। তাহলে সামেশন fi ui মান কত পাইলাম? -1। এই যে আমরা এখানে -1 লিখলাম। এরপর হচ্ছে বাই n, তাহলে এখানে n এর মান হচ্ছে কত? 80। তাহলে এই যে n এর জায়গায় কি লিখলাম? 80 লিখলাম। এরপর হচ্ছে ইন্টু, এই যে ইন্টু, ঠিক আছে। এইচ হচ্ছে আমাদের শ্রেণীব্যাপ্তি, অর্থাৎ 41 থেকে 45। তাহলে এখানে কয়টা সংখ্যা আছে? 5টা সংখ্যা। তাহলে শ্রেণীব্যাপ্তি হচ্ছে 5। তাহলে এই যে আমরা এখানে গুণাকারে 5 লিখলাম। এরপর এই যে 53, এই 53 লিখলাম। এর হচ্ছে প্লাস আর এখানে হচ্ছে মাইনাস, তাহলে প্লাসে এবং মাইনাসে হচ্ছে মাইনাস। ঠিক আছে, আবার 5 দিয়ে যদি 1কে গুণ করি 5 একে 5, আবার নিচে কত আছে? এই যে 80। এরপর আমরা কি করব? এই 5কে 80 দ্বারা গুণ করব, ভাগ করব, সরি, এই 5কে 80 দ্বারা ভাগ করব। তো 5কে যদি আমরা 80 দ্বারা ভাগ করি তখন আমাদের ফল কত আসে? 0.06। এরপর আমরা যদি 53 থেকে এই সংখ্যাটা যদি আমরা ভাগ দিই তখন আমাদের কত থাকে? 52.937। এইটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের ফল। এরপর আমাদের কী বের করতে হবে? মধ্যক নির্ণয় করতে হবে। তো আমরা কিন্তু এখানে মধ্যক নির্ণয়ের যে সারণী এটাও তৈরি করে রেখেছি। তো মধ্যক নির্ণয় করার জন্য আমাদের সারণীটা তৈরি করব কি প্রয়োজন? ওই সারণীটা তৈরি করার জন্য কি প্রয়োজন? জাস্ট এখানে একটা জিনিস প্রয়োজন, বয়স বা শ্রেণীব্যাপ্তি যেটা সেটা তো দেওয়া থাকবে, গণসংখ্যা যেটা আছে সেটা তো দেওয়া থাকবে, তোমার শুধু ক্রমজিত গণসংখ্যা সারণী তৈরি করলেই হবে। তো আমরা তো আগেই পড়েছি যে ক্রমজিত গণসংখ্যা কীভাবে নির্ণয় করতে হয়। প্রথম যে 12 আছে এই 12 এখানে লিখতে হবে, জাস্ট প্রথমটার কোনো পরিবর্তন নেই। এরপরে কি করতে হবে? এই 12 আর 15 যোগ করতে হবে, যোগ করে এই 15 শ্রেণীতে লিখতে হবে। কত হচ্ছে? 27। এরপরে কি করতে হবে? এখানে কত? 25 আর এখানে কত? 27। এই দুটা যোগ করে এই 25 শ্রেণীতে লিখতে হবে 52। আবার ঠিক 52 এবং 18 যোগ করে 18 শ্রেণীতে লিখতে হবে। আবার কি 70 এবং 10, তাহলে 70 এবং 10 যোগ করে 10 শ্রেণীতে লিখতে হবে। ঠিক আছে,
তাহলে আমরা এখানে কি করলাম, ক্রমযুক্ত গণসংখ্যা নির্ণয় করলাম। তো এখানে যেহেতু আমাদেরকে মধ্যক নির্ণয় করতে হবে, তাহলে আমাদের কি করতে হবে যে এখানে টোটাল গণসংখ্যা হচ্ছে 80। তাই যদি টোটাল গণসংখ্যা 80 হয়, তাহলে মাঝামাঝি অবস্থানে কত আছে 40। 80-র অর্ধেক মাঝামাঝি, মাঝে, মধ্যক মানে কি মাঝে, তাহলে কত 40। তাহলে এখানে n সমান যদি 80 হয়, তাহলে n/2 অর্থাৎ 80কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 40। তাহলে সুতরাং মধ্যক হবে 40তম পদের মান। মধ্যক যেটা হবে সেটা হচ্ছে 40তম পদের মানটাই হবে মধ্যক। এখন আমাকে খুঁজে বের করতে হবে যে 40তম পদের মানটা কোন শ্রেণীতে অবস্থিত। এইখানে আমাকে মধ্যক নির্ণয় করতে গেলে মধ্যক শ্রেণীটা নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখো, এখানে হচ্ছে কতজন, 12 জন, এখানে 27 জন। 27 জনের ভিতরে কিন্তু 40 সংখ্যাটা নাই। তাহলে এখানে কতজন, 52 জন। তাহলে 52-র ভিতরে কিন্তু 40 সংখ্যাটা আছে। তাহলে মধ্যক হবে 40তম পদের মান। তাহলে 40তম পদের অবস্থান এই 52-র ভিতরে। তাহলে 52-র ভিতরে যদি 40তম পদের অবস্থান হয়, তাহলে এটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী, কারণ এই শ্রেণীর ভিতরেই 40তম পদটা অবস্থান করছে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে মধ্যক শ্রেণী হচ্ছে 51 থেকে 55। তাহলে এই যে দেখো, তো পদের অবস্থান হচ্ছে কোথায়, 40তম পদের অবস্থান 51 থেকে 55 শ্রেণীতে। সুতরাং মধ্যক শ্রেণী হচ্ছে 51 থেকে 55। এখন আসো যে আমরা যে মধ্যক নির্ণয় করব, এই মধ্যক নির্ণয়ের সূত্রটা কি। সূত্র হচ্ছে L + n/2 - fc × h/fm। এখন আমাকে বুঝতে হবে যে L কি। L হচ্ছে মধ্যক শ্রেণীর যে নিম্ন সীমা, অর্থাৎ প্রথম সংখ্যাটা অথবা ছোট সংখ্যাটা। প্রথম সংখ্যাটা হচ্ছে L, এর হচ্ছে প্লাস, এই যে প্লাস n/2। আমরা তো n/2 এর মানটা বের করলামই 40, এই যে লিখলাম আমরা এখানে 40। এরপর হচ্ছে মাইনাস, এই যে মাইনাস। এর হচ্ছে fc। এই fcটা কি, এই fcটা তোমাকে জানতে হবে। তাহলে দেখো, fc হচ্ছে, এটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। এটা কি আমাদের মধ্যক শ্রেণী। তো মধ্যক শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা হচ্ছে 52। মধ্যক শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা হচ্ছে 52। তাহলে মধ্যক শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যার উপরের সংখ্যাটা, উপরের শ্রেণীর সংখ্যাটাই হচ্ছে আমাদের এফসি। মনে রাখবা, মধ্যক শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যার উপরের সংখ্যাই হচ্ছে আমাদের এফসি। তাহলে এটা হচ্ছে আমাদের এফসি। তো এই যে দেখো, আমরা তো কত লিখলাম 27, এফসি হচ্ছে 27। এরপর হচ্ছে ইন্টু, এই যে ইন্টু, এরপরে কি এইচ। এইচ মানে হচ্ছে শ্রেণী ব্যক্তি। তাহলে 41 থেকে 45, তাহলে সংখ্যা হচ্ছে 5টা, এই জন্য শ্রেণী ব্যক্তি হচ্ছে 5। এরপর হচ্ছে এফএম। এফএমটা কি, এফএম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। এটা হচ্ছে মধ্যক শ্রেণী, আর মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত, 25। ঠিক আছে, তো আমরা এই এফএম এর জায়গায় কত লিখবো, 25 লিখব। তো লিখলাম। এরপরে কাজটা দেখো, এখানে হচ্ছে 51 লিখলাম, 51 প্লাস, এই যে প্লাস 40 থেকে যদি আমরা 27 বিয়োগ করি কত থাকে, 13 থাকে। ঠিক আছে, এরপর হচ্ছে প্লাস, সরি ইন্টু, এই যে ইন্টু, এরপর হচ্ছে 5/25 লিখলাম। এরপরে দেখো, এখানে হচ্ছে 13 আর এখানে হচ্ছে 5। তো দুটোর মধ্যে কে সম্পর্ক, গুণের সম্পর্ক। আমরা যদি গুণ করি তখন হয় কত, 65। নিচে কত আছে, 25। তো আমরা যদি 65কে 25 দ্বারা ভাগ করি তখন আমাদের পর কত আসে, 2.6। আর এই 51 সাথে 2.6 যদি যোগ করি তখন কত আসে, 53.6। তো এইটা হচ্ছে আমাদের মধ্যক। এরপর আমাদের নির্ণয় করতে হবে প্রচুরক। তো প্রচুরক নির্ণয় করার জন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাকে অবশ্যই প্রচুরক শ্রেণী খুঁজে বের করতে হবে, প্রচুরক শ্রেণীটা। তাহলে দেখো, আমরা যদি অঙ্কটা লক্ষ্য করি তাহলে এখানে সর্বোচ্চ গণসংখ্যা কত, 25। তাহলে 25ই হচ্ছে প্রচুরক শ্রেণী। 25 যেখানে অবস্থান করতেছে এটা হচ্ছে প্রচুরক শ্রেণী, অর্থাৎ সর্বোচ্চ গণসংখ্যা যে শ্রেণীতে অবস্থিত ওই শ্রেণীটাই হচ্ছে প্রচুরক শ্রেণী। তাহলে প্রচুরক হচ্ছে কত শ্রেণী, 51 থেকে 55। তাহলে এখানে দেখো, আমরা লিখলাম যে এখানে সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে 25, যার অবস্থান
51 থেকে 55 শ্রেণীতে। সুতরাং প্রচুরক শ্রেণী হচ্ছে 51 থেকে 55। তাহলে দেখো এখন প্রচুরক শ্রেণীর যে সূত্রটা সেটা হচ্ছে তোমার L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু H। এখন এলটা কি? এল হচ্ছে প্রচুরক শ্রেণীর ছোট সংখ্যা, তাহলে প্রচুরক শ্রেণীর ছোট সংখ্যাটা হচ্ছে কত? 51 প্লাস F1টা কি? F1 হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা থেকে উপরের সংখ্যাটা বিয়োগফল, সর্বোচ্চ গণসংখ্যা থেকে উপরের গণসংখ্যার বিয়োগফল। তাহলে এখানে সর্বোচ্চ গণসংখ্যা কত? F1 সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে 25। এখান থেকে আমাকে কি বিয়োগ করতে হবে? উপরের যে সংখ্যাটা আছে কত? 15। তাহলে আমরা যদি বিয়োগ করি কত থাকে? 10। এবার হচ্ছে F2, F2টা হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা থেকে নিচের গণসংখ্যাটা বিয়োগ, তাহলে F2। তাহলে সর্বোচ্চ গণসংখ্যা 25, এখান থেকে আমাকে নিচের সংখ্যাটা বিয়োগ করতে হবে। তাহলে আমরা যদি বিয়োগ করি কত থাকে? 7 থাকে, ঠিক আছে। আর H তো আমরা বুঝলামই, শ্রেণীব্যাপ্তি হচ্ছে কত? 5। আচ্ছা আসো তাহলে আমরা অঙ্কটা করি। তো এই যে আমি কিন্তু এখানে লিখলাম L = 51, F1 হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা থেকে উপরের সংখ্যাটা বিয়োগ 10, F2 হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা থেকে নিচের সংখ্যাটা বিয়োগ 7 এবং H হচ্ছে 5। এখন প্রচুরকের যে সূত্র L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু H, তাহলে L এর মান হচ্ছে 51 প্লাস প্লাস F1 এর মান হচ্ছে 10, আবার F1 কিন্তু নিচেও আছে, তাহলে আবার লিখলাম 10, এরপর প্লাস, এই যে প্লাস, এরপর হচ্ছে F2 হচ্ছে 7, এরপর হচ্ছে ইন্টু H এর মান হচ্ছে 5। তো এখানে আমরা 10 আর এখানে হচ্ছে 5, তাহলে 5 দশা এই যে 50 গুণ করে উপরে লিখলাম, আবার নিচে 10 এবং 7 দুটো হচ্ছে যোগ, তাহলে যোগ করে 17 লিখলাম, আবার এই যে 51 আগে লিখলাম। এরপর হচ্ছে 50কে যদি আমরা 17 দ্বারা ভাগ করি, ঠিক আছে, তাহলে কত হয়? 2.94। আর 51 সাথে যদি আমরা 2.94 যোগ করি তখন হয় 53.94। তো অজীব রেখা অঙ্কন করব। তাহলে একটা বিষয় তোমাদের মাথায় রাখতে হবে যে আমরা যদি আয়ত লেখ অঙ্কন করতে চাই, কথাটা মনে রাখবা, আমরা যদি আয়ত লেখ অঙ্কন করতে চাই তাহলে আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বের করে নিতে হবে। তাহলে দেখো অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা আমরা কীভাবে নির্ণয় করব। প্রথমে আমাদের কত আছে? 41, কিন্তু আমরা 41 না লিখে আমরা সবসময় 40 লিখবো, এক কম লিখবো। এই যে আমরা এখানে 40 লিখলাম, তো 40 এখানে কিন্তু এক কম লিখছি, তাহলে 40 দিয়ে এরপরে দশমিক দিয়ে আমরা 5 লিখবো, 0.5, ঠিক আছে। তাহলে এখানে এরপরে হচ্ছে কত? এখানে 45। তো এইখানে কি করব? এখানে হচ্ছে আমাদের 5 কম লিখছি, 40.5 লিখছি, তার মানে কি এখানে 0.5 কম লিখছি, এই 0.5টা আমরা এইখানে বসিয়ে দিব, ঠিক আছে। ঠিক তো দেখো এইটাও দেখো n আছে কত? 46, তাহলে আমরা এখানে লিখবো কত? 45, ঠিক আছে। 45 দিয়া এরপরে 0.5, আর এখানে আছে কত? 50, ঠিক এই যে 50 এরপরে দশমিক, এই যে 5, এখানে 51 লিখবো না, আমরা লিখবো কত? 50, এরপরে 0.5, এখানে আছে কত? 55, আমরা 55.5 লিখবো। এরপর দেখো কত? 56, তো 56 লিখবো না, আমরা লিখবো কত? 55 দিয়া 0.5, এরপর হচ্ছে কত? 60, আমরা 60.5 লিখবো। এরপরে হচ্ছে আমাদের 61 না লিখে আমরা লিখবো 60, এক কম লিখবো সবসময়, এক কম লিখে 0.5 লিখবো। এর হচ্ছে 65.5। তো এটার করার উদ্দেশ্য কি? দেখো এখানেও 45.5, এখানেও কিন্তু 45.5, এখানেও 50.5, এখানেও 50.5, এখানেও 55.5, এখানেও 55.5, এখানেও 60.5, এখানেও 60.5 কিন্তু। তাহলে আমাদের কিন্তু এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা সংখ্যা লেখার দরকার নাই। আমরা যদি 1 2 3 4 5 6টা লিখলে কিন্তু আমাদের হচ্ছে। এই কারণে কিন্তু এখানে অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা আয়তলেখ অঙ্কন করার জন্য তোমার প্রয়োজন। এরপরে দেখো আমাদের আয়তলেখ অঙ্কন করার জন্য কি প্রয়োজন। আমরা একটা চক কাগজ নিলাম, ঠিক আছে।
চক কাগজের এই বরাবর আমরা হচ্ছে এক্স অক্ষ, এখানে তোমরা একটা টান দিবা, এটা হচ্ছে এক্স অক্ষ, এবং লম্ব বরাবর যে টানটা সেটা হচ্ছে তোমাদের ওয়াই অক্ষ। তো এখানে কি করবো, এখানে আমরা কত পর্যন্ত লিখব, তাহলে এখানে দেখো 40.5, 40.5, ঠিক আছে। তো আমাদের সব সময় এখানে কি করতে হবে, এক ঘর ফাঁকা রাখতে হবে। প্রথমে আমরা লিখব না, এরপরে লিখব। কারণটা কি, এখানে আমরা ভাঙ্গা চিহ্ন ব্যবহার করব। আর এই ভাঙ্গা চিহ্ন ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে মূল বিন্দু থেকে 40.5 এর আগের সংখ্যাগুলো আছে বোঝাতেই মূলত, ঠিক আছে, এই ভাঙ্গা চিহ্নটা ব্যবহার করা হয়। আচ্ছা, এখন দেখো 40.5 থেকে 45.5 মধ্যে গণসংখ্যা কয়টা? এই যে 40.5 থেকে 45.5 মধ্যে গণসংখ্যা হচ্ছে 12টি। তাহলে আমরা এই যে দেখো 40.5 থেকে 45.5 মধ্যে গণসংখ্যা যেহেতু 12টা, তাহলে আমরা এই 12টা গণব উপর দিকে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এই পর্যন্ত, ঠিক আছে। তো আমরা কি করব, এইটাকে আমরা এভাবে আয়তলেখের মতো অঙ্কন করব। আচ্ছা, এরপরে দেখো 45.5 থেকে 50.5 মধ্যে গণসংখ্যা কয়টা আছে? এই যে 45.5 থেকে 50.5 মধ্যে গণসংখ্যা হচ্ছে কয়টা? 15টা। তাহলে এই যে দেখো, তাহলে প্রত্যেকটা ঘরের মধ্যে সংখ্যা হচ্ছে 5 করে। তাহলে লিখলাম 5, আবার 5, আর হচ্ছে 5, এ হচ্ছে 15, 5 10 15। তাহলে এই পর্যন্ত এটা লিখলাম, এই যে, ঠিক আছে। তোমরা একটু সুন্দর করে আঁকবা, যেহেতু। এরপর হচ্ছে দেখো 50.5 থেকে 55.5, এই যে 50.5 থেকে 55.5 মধ্যে গণসংখ্যা হচ্ছে কত? 25। তাহলে আমাদের 5 10 15 20 25 এই পর্যন্ত নিতে হবে। সরি, এখান থেকে এই পর্যন্ত। এই যে এটা। এরপরে দেখো যে 55.5 থেকে 60.5 মধ্যে গণসংখ্যা কয়টি? তাহলে এই যে 55.5 থেকে 60.5 মধ্যে গণসংখ্যা 18। তাহলে আমাদের 18টা নিতে হবে। তাহলে এখানে হচ্ছে 5, এরপর হচ্ছে 10, এরপর হচ্ছে 15, এরপরে 16 17 18 এই পর্যন্ত নিতে হবে। এই যে নিলাম। এই যে এরপরে দেখো কত আছে, 60.5 থেকে 65.5 মধ্যে আছে কত? 10। তাহলে এখানে আমাদের 10 ঘর নিতে হবে, 5 10, এই যে 10 পর্যন্ত, এই যে লিখলাম। তাহলে এখানে কিন্তু আমাদের আয়তলেখ অঙ্কন করা হয়ে গেল, ঠিক আছে। তো আমি আবার বলি, তোমরা এখানে দেখো প্রথমে কত আছে? 40.5। তোমরা প্রথম ঘরটা বাদ দিয়ে পরে লিখবা 40.5, পরে হচ্ছে কত? 45.5। এই যে পরে কিন্তু আমরা 45.5 লিখলাম, পরে হচ্ছে 50.5, এই যে 50.5, 55.5, এই 55.5, 60.5, এই যে 60.5, সর্বশেষ হচ্ছে কত? 65.5। এই যে আমরা সর্বশেষ 65.5 লিখলাম, ঠিক আছে। এরপরে দেখো যে আমাদের অঙ্কন করতে হবে বহুভুজ। ও আচ্ছা, আমাদের বহুভুজ অঙ্কন করার আগে আমাদের যে চক কাগজের জন্য আমাদের যে লেখাটা আছে সেটা আমরা এখান থেকে শিখে নেব। দেখো আমি লিখছি যে চক কাগজের প্রতি গড়কে একক ধরে এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। তাহলে আমরা কি করলাম, এই 40 থেকে 45-এর মধ্যে কত সংখ্যা? 5। আর এখানে দেখো, এখানে গড় হচ্ছে কটা? 1 2 3 4 5। তাহলে আমরা এই এক্স অক্ষ বরাবর প্রতি গড়কেই 1 ধরছি। তাহলে প্রতি গড়কে 1 ধরে এখানে কি বসাইছি? অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। এবং ওয়াই অক্ষ বরাবর
ওয়াই অক্ষ বরাবর প্রতি গড়কে এক ধরছি, প্রতি গড়কে এক ধরে গণসংখ্যা বসাইলাম, বসে কি অঙ্কন করলাম, আয়তলেখ অঙ্কন করলাম। আর 40.5 এর পূর্ববর্তী সংখ্যাগুলো আছে বোঝাতে এখানে কি করলাম, ভাঙ্গা চিহ্ন ব্যবহার করলাম। এই কথাগুলো কিন্তু আমরা এখানে লিখলাম এবং তোমাকেও লিখতে হবে যে চক কাগজের প্রতি গড়কে এক একক ধরে এক্স অক্ষ বরাবর কি বসাইছি, এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি গড়কে এক একক ধরে গণসংখ্যা বসিয়ে আয়তলেখ অঙ্কন করা হলো। মূল বিন্দু থেকে 40.5 পর্যন্ত গড়গুলো আছে বোঝাতে ভাঙ্গা চিহ্ন ব্যবহার করা হয়েছে। এরপর আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে বহুভুজ। তো বহুভুজ অঙ্কন করার জন্য আমাকে অবশ্যই যেটা লাগবে সেটা হচ্ছে মধ্যমান লাগবে। বহুভুজ যদি আমরা অঙ্কন করতে চাই তাহলে অবশ্যই আমাদের কি লাগবে, মধ্যমান লাগবে। তাহলে দেখো আমরা এখানে বহুভুজ অঙ্কন করার জন্য এখানে এক্স অক্ষ লিখলাম, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, ভূমির দিকে এক্স অক্ষ এবং লম্ব বরাবর হচ্ছে ওয়াই অক্ষ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। তো আমাদের প্রথমে হচ্ছে মধ্যমান কত, 45। তো আমরা কি করব, প্রথম গড়টা তো আমাদের ভাঙ্গা চিহ্ন দিতেই হবে, ঠিক আছে, কারণ 45-এর আগের সংখ্যাগুলো আছে বোঝাতে আমাকে অবশ্যই ভাঙ্গা চিহ্ন ব্যবহার করতে হবে। এরপর আমরা কিন্তু এখানেও 43 লিখে নেই, আবার এক গড় পরে লিখছি। আমরা যে কেন এক গড় পরে লিখছি এটা আমরা পরে বোঝাবো তোমাকে। তাহলে দেখো এন হচ্ছে 43। তো এই 43-এর শ্রেণীতে মধ্যমানে 43-এর শ্রেণীতে গণসংখ্যা কত, 12। তাহলে তুমি এখানে 12 গণ, এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 10, এখানে হচ্ছে 11, এরপর হচ্ছে 12, এই যে তুমি এখানে দিলাম। এরপরে কত, 48, ঠিক আছে, এই যে আমরা এখানে লিখলাম 48। তো 48-এর এখানে গণসংখ্যা হচ্ছে 15, তাহলে 5, 10, 15, এই যে লিখলাম 15। এরপর হচ্ছে কত, 53, 53-এর গণসংখ্যা কত, 25, এই যে লিখলাম 53। 53-এর গণসংখ্যা হচ্ছে 5, 10, 15, 20, 25, ঠিক আছে। এরপর হচ্ছে কত, 58, 58-এর গণসংখ্যা কত, 18, তাহলে এই যে দেখো আমরা 58 লিখলাম। 58-এর গণসংখ্যা হচ্ছে 18, তাহলে 5, 10, 15, 16, 17, এই যে 18 লিখলাম 18। এরপর হচ্ছে 53-এর গণসংখ্যা হচ্ছে কত, 63-এর গণসংখ্যা হচ্ছে 10, তাহলে এখানে দেখো এই যে 63-এর গণসংখ্যা 10, 5, 10 লিখলাম। এখন আমি কি করব, এখান থেকে টান উঠাইব। আজকে যদি আমি এইখানে সংখ্যাটা লেখা শুরু করতাম তাহলে টানটা কিন্তু আমি এখান থেকে তুলতে পারতাম না। এই জন্য আমি এখানে কী করছি, একটা ঘর ফাঁকা রাখছি যাতে আমি টানটা এখান থেকে তুলতে পারি, ঠিক আছে, এই রেখাটা এখান থেকে টান দিতে পারি। তো এরপরে দেখো এই যে, এরপরে হচ্ছে এই যে, এরপরে হচ্ছে এটা যোগ করলাম, এরপরে এটা যোগ করলাম। এরপরে এখান থেকে আমরা এইখানে নামাইবো না, কিন্তু সরাসরি আমরা নামাইবাম এই যে এখানে নামাবো, যার কারণে আমাদের কি হচ্ছে, চিত্রটা সুন্দর হবে। সরাসরি যদি আমরা এখানে তুলি তাহলে কিন্তু চিত্রটা সুন্দর হবে না। এই জন্য কী করতে হবে, এইখানে একটা ঘর ফাঁকা রাখতে হবে তোমাকে, ঠিক আছে। তো আমরা এই এক্স অক্ষ বরাবর কী বসাইলাম, মধ্যমান বসাইলাম এবং ওয়াই অক্ষ বরাবর কী বসাইলাম, গণসংখ্যা বসাইলাম। তো এই কথাটা তুমি চক কাগজের যে লেখাটা এটা তুমি তোমার খাতায় লিখতে হবে। যে দেখো আমি লিখছি যে চক কাগজের প্রতি গড়কে এক একক ধরে এক্স অক্ষ বরাবর মধ্যমান, এক্স অক্ষ বরাবর কী বসাইছি, মধ্যমান বসাইছি, এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি গড়কে এক একক ধরে গণসংখ্যা বসিয়ে বহুভুজ অঙ্কন করা হলো। মূল বিন্দু থেকে 43 পর্যন্ত সংখ্যাগুলো আছে বোঝাতে ভাঙ্গা চিহ্ন ব্যবহার করা হলো। এরপর হচ্ছে আমরা কি নির্ণয় করব, তোমার অজীব রেখা অঙ্কন করব। তো অজীব রেখার জন্য আমাদের কি কি দরকার, অজীব রেখার জন্য দেখো শ্রেণীব্যাপ্তি তো দেওয়া আছে, আমাদের লিখতে হবে, গণসংখ্যা দেওয়া আছে, এটা লিখতে হবে। অজীব রেখা অঙ্কন করার জন্য আমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে মধ্যমান লাগবে, আর এটা হচ্ছে ক্রমযুক্ত গণসংখ্যা লাগবে, ক্রমযুক্ত গণসংখ্যা লাগবে। তো মধ্যমান যে কীভাবে নির্ণয় করতে হয় আমরা আগেও বলেছি, আর ক্রমযুক্ত গণসংখ্যা যে কীভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা আগেও বলেছি, এই ভিডিওতে কিন্তু বলেছি। তো এখন দেখো আমাদের চক কাগজে কী কাজ, এখানে কি মধ্যমানগুলো আমরা লিখব প্রথমে।
43, 48, 53, 58, 63 এই মধ্যমানগুলো আমরা আমাদের চক কাগজে লিখব। তো প্রথম গড়টাতে আমরা লিখব না, কারণটা কি? কারণটা হচ্ছে এই প্রথম গড়ে আমরা সব সময় ভাঙা চিহ্ন ব্যবহার করি। আচ্ছা, দ্বিতীয় গড়টাতে আমরা লিখব না, এখানেও কিন্তু লিখব না মধ্যমানগুলো, কারণ হচ্ছে আমরা যে টানটা তুলবো এখান থেকে, ঠিক আছে, রেখাটা যে টান দিব, এই জন্য আমাদের একটু জায়গার প্রয়োজন। এই জন্য আমরা কী করছি, এই যে দ্বিতীয়টা থেকে শুরু করছি, এখান থেকে আমরা মধ্যমানগুলো বসাইলাম 43, 48, 53, 58, 63। আর এইখানে দেখো আমাদের টোটাল গণসংখ্যা হচ্ছে কত? 80। এখন আমরা যদি প্রতি গড়কে 1 ধরি, এখন 80টা গড় প্রয়োজন, তাহলে 80টা গড়ের জন্য কি পরিমাণ জায়গা দরকার? এই জন্য আমরা কি করব, এই যে গণসংখ্যার জায়গায় প্রতি গড়কে 2 ধরব, 1 গড়কে 2 ধরব, তাহলে আমাদের 80-র জন্য আমাদের গড় প্রয়োজন 40টা। যদি 1 গড়ের জন্য 2 হয়, তাহলে 40-এর জন্য 80টার জন্য আমাদের 40টা গড়েরই দরকার। তো এই জন্য আমরা কি করব, যে প্রতি গড়কে 2 ধরব গণসংখ্যার ক্ষেত্রে। তাহলে দেখো আমাদের প্রথম গণসংখ্যা কত? 12। ক্রমজিত গণসংখ্যা কিন্তু এখানে বসাতে হবে, তাহলে 12। তাহলে 12-র জন্য আমাদের কয়টা গড় দরকার? 6টা, কারণ প্রতি গড়কে আমরা কত ধরছি? 2 ধরেছি। তাহলে এখানে দেখো, এখানে হচ্ছে 5 মানে হচ্ছে প্রতি গড়কে যেহেতু 2 ধরেছি 10, এরপর হচ্ছে আরও 1 গড়ের জন্য আরও 2, 12। এই যে এখানে হচ্ছে 12, এই যে লিখলাম, ঠিক আছে, এই যে 43-এর জায়গায় 12 লিখলাম। এরপরে আসো যে 48, এই মধ্যমান 48-এর জায়গায় আমাদের 27 লিখতে হবে, ঠিক আছে। তাহলে এই 27-এর অর্ধেক কত? আমরা যদি 26 গণি, তাহলে 26-এর অর্ধেক হচ্ছে 13, আর অর্ধেক 13.5। তাহলে এখানে হচ্ছে 5, 10, আর হচ্ছে 11, 12, 13, এই যে হচ্ছে 13.5 এইখানে। এরপরে আসো আমাদের কত? 53। 53-র মধ্যমানের ক্ষেত্রে আমাদের কত লাগবে? 52। তাহলে 52কে আমাদের প্রতি গড়কে যেহেতু 2 ধরবো, তাহলে আমাদের অর্ধেক হলেই হচ্ছে। তাহলে আমাদের কি লাগবে? 26টা লাগবে, ঠিক আছে। তো দেখো যে 53-র ক্ষেত্রে 5, 10, 15, 20, 25, এই যে হচ্ছে 26, ঠিক আছে। এরপরে দেখো 58-র মধ্যমানের ক্ষেত্রে আমাদের 70। তাহলে 70 গড়ের জন্য আমাদের যেহেতু প্রতি গড়কে 2, তাহলে আমাদের লাগবে কত গড়? 35 গড়। তাহলে এই যে দেখো 58-র ক্ষেত্রে যদি আমরা হিসাব করি, 5, 10, 15, কত? 20, 25, 30, 35, এই যে পর্যন্ত। এরপরটা কত আমাদের? 63, মধ্যমান 63, এবং ক্রমজিত গণসংখ্যা কত? 80। তাহলে 80-র জন্য গড় প্রয়োজন 40টা। তাহলে দেখো যে 5, 10, 15, 20, 25, 30, 35, 40, এই যে পর্যন্ত, ঠিক আছে, এই লিখলাম। এখন আমরা কি করব, এই যে দেখো এইখান থেকে আমরা টানটা তুলব নিয়ে, এই যে এইখান থেকে। তো আজকে যদি আমরা এই গড়টা ফাঁকা না রাখতাম, তাহলে কিন্তু এইখানে টান, এই দিক থেকে টানটা তুললে কিন্তু সুন্দর হতো না। তাহলে এই যে আমরা এখান থেকে টান দিলাম, এই যে লিখলাম, এরপর এই বিন্দু যোগ করব, এরপর আমাদের এই বিন্দু যোগ করব, এরপর আমাদের এই বিন্দুটা যোগ করব। তাহলে এইটার নাম হচ্ছে আমাদের অজীব রেখা, ঠিক আছে। তাহলে এর জন্য তুমি লেখাটা কি লিখবা, যে চক কাগজের প্রতি গড়কে 1 একক ধরে x অক্ষ বরাবর মধ্যমান। তাহলে আমরা এখানে এটা যে x অক্ষ, ঠিক আছে, x অক্ষ বরাবর প্রতি গড়কে কিন্তু 1 ধরে কি বসাইছি? মধ্যমান বসাইছি। এবং y অক্ষ বরাবর প্রতি গড়কে 2 একক কিন্তু ধরছি। তাহলে প্রতি গড়কে 2 একক ধরে ক্রমজিত গণসংখ্যা বসিয়ে অজীব রেখা অঙ্কন করা হলো। 43-এর পূর্ববর্তী সংখ্যাগুলো আছে বোঝাতে ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে। এই কথাগুলো কিন্তু আমরা এখানে লিখে রেখেছি। তো এই হচ্ছে তোমাদের 9 নংয়ের
কমপ্লিট সমাধান। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।